মোদির হাতে এখন আর বাংলার গদি নাই। পুলিশকে পিটিয়ে হাতকড়া সহ পালালো ধর্ষণ মামলার আসামি। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে, বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, বলছেন মেজর হাফিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির হাতে এখন আর বাংলার গদি নাই। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নরেন্দ্র মোদির হাতে এখন আর বাংলার গদি নাই। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে নরেন্দ্র মোদি আশ্রয় নিয়েছিল প্রতি বিপ্লবের আশায়। শেখ হাসিনা ভেবেছিল 14, 18 এবং 24 নির্বাচনের মতো ভারত সরকার তাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করবে বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানোর জন্য। কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই, আগস্টের 5 তারিখে বাংলার মাটিতে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে। রাশেদ প্রধান বলেন, পিলখানা হওয়া গণহত্যা ভারত এবং আওয়ামী লীগের নীলনকশা। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সেনা এবং মেধাশূন্য করার। ভেতর থেকে বারবার সাহায্যের আবেদন আসার পরেও শেখ হাসিনার নির্দেশে সাহায্য পাঠানো হয় নাই, বরং বিদ্রোহের নামে গণহত্যা সুবিধার্থে বেসামরিক সন্ত্রাসী এবং ভারতীয়দের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জাগপা 16 বছর আগে সর্বপ্রথম 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা এবং পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি করেছিল। 16 বছর পরে হলেও আমাদের প্রথম দাবি আলোর মুখ দেখেছে। আপনাদের ধন্যবাদ জানাই। সময় এসেছে বিচারে, দ্রুততম সময়ের মধ্যে পিলখানা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের ব্যবস্থা করুন। পুলিশকে পিটিয়ে হাতকড়া সহ পালালো ধর্ষণ মামলার আসামি। কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের হাত থেকে হাতকড়া সহ ধর্ষণ মামলার এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, আসামিকে গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর তার পরিবারের লোকজন রৌমারী থানা পুলিশের উপপরিদর্শকের উপর হামলা করেন। এ সময় হাতকড়া সহ পালিয়ে যায় আসামি। আহত এসআই এর নাম আওয়াল হোসেন। তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। হাতকড়া সহ পলাতক আসামির নাম শাহনওয়াজ আবির রাজু। তিনি যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের আলী আজগরের ছেলে। তার বিরুদ্ধে এক প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এছাড়াও ভুক্তভোগী স্কুল ছাত্রীর পরিবার সহ স্থানীয়দের দেশীয় অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন করার অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আসামি শাহনওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত 17 ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসী তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবার সহ নিজ গ্রাম ছেড়ে ধনারচর চরের গ্রামে তার খালা ও সাবেক নারী ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর পরিবার পুলিশে অভিযোগ দেয়, ধর্ষণ, মাদক ব্যবসা এবং অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে রাতে এসআই আওয়াল হোসেনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল সাবেক ওই ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে যায়। তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবা সহ রাজুকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এ সময় রাজু, তার মা এবং খালাতো বোন পুলিশের উপর হামলা করে। এসআই আওয়ালের হাতে কামড় দেয় এবং তাকে আঘাত করে। সুযোগ পেয়ে হাতকড়া সহ পুলিশে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই আওয়ালকে উদ্ধার করে। পুলিশের উপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া এবং খালাতো বোন রুনা আক্তারকে আটক করে থানায় নেওয়া হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক ও দেশীয় রামদা উদ্ধার করে পুলিশ। বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারা 17 বছর কোথায় ছিলেন? 17 বছর আন্দোলন করেছি নির্বাচনের জন্য। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে, জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবে। কিন্তু তারা কেন জানি ধরেই নিয়েছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এজন্য বিএনপি সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। বক্তব্যে মির্জা আব্বাস বলেন, এই সরকার যখন পদে বসে আমরা তখন সবাই তাদের সমর্থন দিয়েছিলাম। আমরা বলেছিলাম, এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না, সব ষড়যন্ত্র মোকাবেলা করব। কিন্তু 2-3 জন যারা নিজেদের ন্যারেটিভ বুদ্ধিজীবী ভাবেন, তাদের একজন বলেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আরেকজন বলেন নির্বাচন ছাড়া যারা চায় তারা এই দেশের কল্যাণ চায় না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির অত্যন্ত জনপ্রিয় একটি দল, আর এই বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক মাঠে নেমেছে। তারা বিএনপির সুনামকে নষ্ট করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে বারবার বলছেন, দেশ ও জাতির শৃঙ্খলা বজায় রাখুন, কোনো অপকর্মে লিপ্ত হবেন না। অনেকেই শুনছেন না, কিন্তু দলের বদনাম করছেন, অপকর্ম করছেন। একজন আর বদনাম
হচ্ছে বিএনপির। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, এটাকে সহনীয় পর্যায়ে রাখতে হবে। এজন্য সরকারকে বলতে চাই, আপনারা সংস্কার সংস্কার বলে কেন কান ঝালাপালা করে দিচ্ছেন, কিন্তু কি সংস্কার করছেন আমরা জানি না, কিন্তু হাতের সামনে যে সংস্কার আছে সেটা কেন করেন না আমি বুঝি না। এখনো শেখ হাসিনা সিন্ডিকেট পরিবর্তন হয়নি, সেই আগে সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেট দ্রব্যমূল্যের দাম কমতে দিচ্ছে না। সিন্ডিকেট না ভাঙলে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা যাবে না। দেশের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, বর্তমান দেশের মানুষের অবস্থা খুব খারাপ। খুন, ডাকাতি, ছিনতাই ও লুটপাট অনেক বেড়ে গেছে। যারা বলে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমাতে দেব না। ভারতে বসে আওয়ামী লীগের দালাল চক্র, আওয়ামী লীগের তথাকথিত নেতারা দেশকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে, কিন্তু যতই চক্রান্ত করেন এই দেশের মানুষের মনে শক্তি কখনো ভাঙতে পারবেন না। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে পারবেন না। দেশের মানুষ শান্তি চায় না। বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ভুলে যাবে এটা ভাবার সুযোগ নাই। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, বলছেন মেজর হাফিজ। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি শক্তি, প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত। এর সঙ্গে এর ব্যর্থতা গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদ। বাংলাদেশের মিডিয়া মাঝে মধ্যে ইরেসপন্সিবল কথাবার্তা বলে, যেটি আমরা 2009 সালে 25শে ফেব্রুয়ারিতে দেখেছি। একজন মহিলা সাংবাদিক নানা ধরনের কল্পকাহিনী প্রচার করছিলেন বিডিআর অফিসারদের অপবাদ দিয়ে। মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর আইনে আছে, কোথাও যদি একটি বিদ্রোহ সংঘটিত হয়, এই বিদ্রোহের কথা যে শোনে এবং দেখে সে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করে এই বিদ্রোহ থামাতে, তাহলে সেও এই বিদ্রোহের জন্য অভিযুক্ত হবে। এখানে বিডিআর যারা ছিল তারা যদি বিদ্রোহ থামাতে উদ্যোগ না নিয়ে থাকে তাহলে তারা অভিযুক্ত। সুতরাং সামরিক বাহিনী ও বিডিআর এর আইন সম্পর্কে জেনে শুনে আপনার রিপোর্ট করবেন, বিনীতভাবে এই কথাটা জানাচ্ছি। তিনি বলেন, দুঃখ লাগে সেনা প্রধান মঈনুদ্দিন আহমেদ তার কমরেডদের বাঁচানোর চেষ্টা না করে তিনি অনির্বাচিত একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসে রয়েছেন। তাকে কে বলেছিল প্রধানমন্ত্রীর কাছে যেতে? তা তো উচিত ছিল তার কমরেডদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আর যেসব অফিসাররা পিলখানা গেটের বাইরে সমবেত হয়েছিলেন, নির্দেশের অপেক্ষায় ছিলেন যে তার কমান্ডিং অফিসার তাকে বলবে বিদ্রোহ দমন করতে, এই নির্দেশের তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণের অনেক ঘাটতি রয়েছে। কেন সেনাবাহিনী সেই দিন কোনো ব্যবস্থা নিতে পারল না? এই দুঃখটি নিশ্চয়ই প্রত্যেকটি শহীদ পরিবারের মনে চিরকাল গেঁথে থাকবে। তিনি আরো বলেন, আমরা এত বছর ধরে চেষ্টা করেছি এই দিনটিকে যেন শহীদ সেনা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া যায়। অবশেষে সেই স্বীকৃতি পাওয়া গেছে, সেজন্য আমি বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বাংলাদেশের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করে আছে। অনেক সুন্দর একটা বাংলাদেশ দেখার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অনেক কিছু করার আছে, তবুও ধন্যবাদ জানাই। জুলাই আগস্টের শেষ দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং মিছিল করেছে। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা সোলজার আছি, যতই বয়স হোক, প্রয়োজনে আমরা দেশের জন্য জীবন দেব। আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এতে সারা বিশ্ব আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আন্তরিক অভিযান জানাই সেসব ছাত্র ও তাদের অভিভাবকদের যারা রাজপথে এসে স্বৈরশাসককে বিদায় জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে